হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের এই ফার্স্ট স্টেজ অফ অ্যাকাউন্টিং আলটিমেট এডিশন বইটার সূচিপত্র সম্পর্কে জানবো এই বইটার কোথায় কি আছে না আছে। তো এই বইটাকে আমি 6টা ভাগে ভাগ করেছি। 6টা ভাগের মধ্যে প্রথম ভাগ এবং শেষ ভাগটা খুব ইম্পর্টেন্ট না। প্রথম ভাগটা হচ্ছে সূচনা আর শেষ ভাগটা হচ্ছে সমাপ্তি। তো এর মাঝখানে যে 4টা পার্ট, এই 4টা পার্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল পার্ট। এই 4টা পার্টের প্রথমে রয়েছে বেসিক আলোচনা, তারপরে রয়েছে অধ্যায়ভিত্তিক আলোচনা, তারপরে রয়েছে অবজেক্টিভ এবং তারপরে রয়েছে গল্প এবং প্রশ্নোত্তর পর্ব। তো চলো আমি তোমাকে একটু দেখাচ্ছি এই বইটার সূচিপত্র সম্পর্কে। তো ফ্রেন্ডস, আমাদের এই বইটাতে সবার প্রথমে রয়েছে ওরিয়েন্টেশন এবং প্রারম্ভিক আলোচনা। ওরিয়েন্টেশন মানে একটা পরিচিতি পর্ব। এই পরিচিতি পর্বে আমি একটা অ্যানিমেশন ক্যারেক্টারের সাথে আরেকটা অ্যানিমেশন ক্যারেক্টার মানে একটা স্টুডেন্ট এবং টিচার তাদের মধ্যে একটা কথোপকথন দিয়েছি ওরিয়েন্টেশন পর্বটাতে। তারপর রয়েছে প্রারম্ভিক আলোচনা, হিসাব বিজ্ঞান সম্পর্কে জাস্ট একটা স্টুডেন্ট এবং স্যারের মধ্যে একটা কথোপকথন বা জেনারেলি টিচাররা যেভাবে স্টুডেন্টদেরকে উৎসাহিত করে থাকে, প্রারম্ভিক কিছু জাস্ট সূচনা দিয়ে যেভাবে শুরু করে আর কি, ঠিক এমনই কিছু কথা রয়েছে আমাদের এই প্রারম্ভিক আলোচনাতে। আর সবার শেষে রয়েছে সমাপ্তি। সমাপ্তিতে যা যা থাকে সেখানে রয়েছে বিবলিওগ্রাফি মানে গ্রন্থপঞ্জি, মানে এই বইটা লিখতে গিয়ে আমি কি কি ওয়েবসাইটে সাহায্য নিয়েছি, কি কি বইয়ের সাহায্য নিয়েছি এই ব্যাপারে কিছু কথা, প্লাস আমার ব্যাপারে ছোট্ট একটা সামারি রয়েছে, প্লাস এখানে আমাদের বিস্তারিত লিঙ্কগুলো রয়েছে, যেমন ফেসবুক পেজের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক, তারপরে ওয়েবসাইটের লিঙ্ক ইত্যাদি এই সমাপ্তি পর্বটার মধ্যে রয়েছে। তো আমাদের বইয়ের মূল পর্ব কোনগুলো? মূল পর্ব হচ্ছে এই চারটা। প্রথমে রয়েছে বেসিক ধারণা, তারপরে রয়েছে অধ্যায়ভিত্তিক আলোচনা, তারপরে অবজেক্টিভ, তারপরে গল্প ও প্রশ্নোত্তর পর্ব। তো আমি তোমাকে ওভারঅল একটা ধারণা দিচ্ছি এই পার্টগুলোর মধ্যে কোথায় কি আছে। তো বেসিক ধারণাতে কি আছে? বেসিক ধারণাতে আমি একটা স্টুডেন্টকে অ্যাকাউন্টিং এর বেসটা দাঁড় করানোর জন্য যা যা পড়ানো দরকার তা পড়িয়েছি। বেস বলতে কি? বেস বলতে ভিত্তিকে বোঝায়। ধরো একটা স্টুডেন্ট তো অ্যাকাউন্টিং এ নতুন, আমি যদি শুরুতেই তাকে ডেবিট ক্রেডিট শেখানো শুরু করি, সে কিন্তু এটা কমফোর্ট ফিল করবে না এবং তার কাছে একটা সময় এই অ্যাকাউন্টিংটা খুব কঠিন হয়ে যাবে, একটা রাক্ষসের মতো হয়ে যাবে, একটা ভয়ঙ্কর প্রাণের মতো হয়ে যাবে, দেখলেই এটাকে ভয় পাবে। তো আমি অ্যাকাউন্টিংটাকে একটা স্টুডেন্টের কাছে একদম সহজ করার জন্য আগে অ্যাকাউন্টিং এর বেসিক ধারণাটা নিয়ে আলোচনা করেছি। এই বেসিক ধারণার অংশটা আমি অনেক দিন ধরে লিখেছি, অনেক সময় নিয়ে লিখেছি, যার কারণে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনার অংশ। এবং এই যাবৎ কাল পর্যন্ত বাংলাদেশে যত অ্যাকাউন্টিং এর রাইটার আছে, যত হিসাব বিজ্ঞানের উপরে বই লেখা হয়েছে, কোনো রাইটারই, কোনো লেখকই তাদের বইয়ে এই বেসিক অংশটা আলোচনা করেনি। মানে এটা আমার একটা ধারণা, আমার একটা কনসেপ্ট। এই কনসেপ্ট থেকে আমি আমার বইটাতে একটা পার্ট রেখেছি। এই পার্টটা কোনো পড়ার অংশ না, বলতে একাডেমিক পড়ার অংশ না, সিলেবাসের অংশ না, সিলেবাসের বাইরে একটা বেসিক জাস্ট অ্যাকাউন্টিং এর পেজটাকে দাঁড় করানোর জন্য, অ্যাকাউন্টিং এর কনসেপ্টটাকে ভিতরে ঢুকাই দেওয়ার জন্য
যা করা লাগে তা করে আমি একটা পার্ট করেছি, একটা অংশ করেছি, যে অংশটার নাম দিয়েছি হিসাব বিজ্ঞানের বেসিক ধারণা। তো বেসিক ধারণাটা যখন একটা স্টুডেন্ট পড়বে, শিখবে, তখন তার অ্যাকাউন্টিংটা তার কাছে অনেক সহজ হয়ে যাবে এবং পরবর্তীতে সে যখন অঙ্ক করবে তখন তার কাছে মনে হবে যে এগুলো একদম সিম্পল ব্যাপার, আর তার কাছে এটা কখনোই কঠিন মনে হবে না এবং সে হিসাব বিজ্ঞান অনেক ভালো ফলাফলও করতে পারবে এবং সত্যিকার অর্থে সে অ্যাকাউন্টিংটা খুব ভালো করে বুঝবে। তো বেসিক ধারণার পরে আমি আলোচনা করেছি অধ্যায় ভিত্তিক আলোচনা। এটা খুব গতানুগতিক প্রকৃতির হয়েছে, 8-10 জন যেভাবে করে আমিও ঠিক প্রায় সেভাবেই করেছি। এখানে অ্যাকাউন্টিং বিশেষ করে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানে 12টা অধ্যায় রয়েছে। তো আমি অবশ্য 12টা অধ্যায় আলোচনা করিনি, আমি অধ্যায় করেছি 10টি অধ্যায়। 2টা অধ্যায় আমি বাদ দিয়েছি। 2টা অধ্যায় হচ্ছে, একটা হচ্ছে যে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব, আরেকটা হচ্ছে উৎপাদন ব্যয়, পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য। এই 2টা অধ্যায় আমি বাদ দিয়েছি। আর এটা নিয়ে কিন্তু তুমি আবার কনফিউশনে পড়ে যেও না বা ভয় পেয়ে যেও না। আমি তোমাকে একটু সাহস দিচ্ছি যে এই 2টা অধ্যায় ছাড়াও তুমি 100% নাম্বার তুলতে পারবা পরীক্ষার খাতাতে। তো মানে 100 থেকে 100 আনসার করতে পারবা এই 2টা অধ্যায় ছাড়াও। তারপরেও তুমি যদি শিখতে চাও তাহলে এই অধ্যায়গুলো খুবই সহজ, তুমি জাস্ট নিজে একটু পড়ে নিলেই হবে, দেখবা যে পারবা। আর পরবর্তী এডিশনে আমি এই 2টা অধ্যায় যোগ করব, আমার হাতে সময় কম, এই কারণে এই 2টা অধ্যায় আপাতত এখানে আনিনি। তো এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে আপনি অন্যান্য 10টা অধ্যায়ের অঙ্ক না হয় করাইলেন, আমি 100 নাম্বার আনসার করতে পারবো, কিন্তু পরীক্ষায় তো অবজেক্টিভ আসে এই অধ্যায় থেকে। তো অবজেক্টিভ আসলে এই অধ্যায় যখন আমি পড়বো না তখন 100 নাম্বার কিভাবে আনসার করব? তো সেটার জন্য কিন্তু অবজেক্টিভ অংশে কিন্তু আমি টোটাল 12টা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। অধ্যায় ভিত্তিক আলোচনায় 10টা অধ্যায় নিয়ে আলোচনা করেছি, কিন্তু অবজেক্টিভ যখন আলোচনা করেছি তখন সবগুলা অধ্যায়ের অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছি। তো ওরকম ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো অধ্যায়ভিত্তিক আলোচনা সম্পর্কে বলছিলাম, অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো কেমন জানো? প্রত্যেকটা অধ্যায়ের আমি যে গুরুত্বপূর্ণ থিওরিগুলো রয়েছে, প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ থিওরিগুলো, ওই থিওরিগুলো আমি লিখেছি এবং এইগুলো ডিটেলস লিখি নাই, বিশাল বড় বড় করে লিখি নাই, একদম সংক্ষেপে কি পয়েন্টগুলা, যেমন ধরো ইম্পর্টেন্ট কথাগুলো তুলে জাস্ট সংক্ষেপে আমি থিওরিগুলো আলোচনা করেছি। আবার অনেক থিওরি আনি নাই, শুধু ইম্পর্টেন্ট থিওরিগুলো আমি আলোচনা করেছি। এখানে জাস্ট আমি যত ছোট করা যায়, যত সংক্ষেপ করা যায় সেই নীতিটা আমি অবলম্বন করেছি। তবে যে থিওরিগুলো থেকে পরীক্ষার অবজেক্টিভ আসে এগুলা কিন্তু আলোচনা করেছি খুব ভালো করে। আর একটা বিষয় তোমাদের জানা দরকার যে এখনকার পরীক্ষায় তো থিওরি প্রশ্ন আসে না, আগের দিনে পরীক্ষার প্রশ্ন আসতো যে হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের নীতিমালা কি, হিসাব বিজ্ঞানের জবাবদিহিতা বলতে কি বুঝে, ইত্যাদি অনেক থিওরি আসতো। তো এখন কিন্তু পরীক্ষায় থিওরি আসে না, এখন শুধু অঙ্ক আসে আর অবজেক্টিভ আসে। আর অবজেক্টিভগুলো ভালো করতে চাইলে অবশ্যই তোমাকে থিওরি পড়তে হবে। তো এই কারণে প্রত্যেকটা অধ্যায়ের থিওরি আলোচনা করা হয়েছে ওইভাবে যে থিওরিগুলো থেকে অবজেক্টিভ আসে। তো ফ্রেন্ডস, অধ্যায়ভিত্তিক আলোচনার এভাবে আলোচনাগুলো করা হয়েছে। তারপরে প্রত্যেকটা অধ্যায়ের পরে ওই অধ্যায় থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে ওইভাবে বোর্ড কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে এবং আমি প্রত্যেকটা অধ্যায়ের শেষে ওই অধ্যায়ের উপরে কিরকম করে পরীক্ষায় প্রশ্ন আসে ওইগুলা দেখাবো এবং দেখানোর পরে ওইগুলা কিভাবে করতে হয় সেটাও দেখাবো, বোর্ড কোশ্চেনগুলো আমি করে দেখাবো তোমাদেরকে। তো এই হলো অধ্যায় ভিত্তিক আলোচনা। তারপরে রয়েছে অবজেক্টিভ। অবজেক্টিভ তো তোমরা জানোই, একটা প্রশ্ন করবে, 4টে অপশন দিবে, ক খ গ ঘ, তোমার যেটা সঠিক সেটার বৃত্ত প্রকাশ করবা, দ্যাটস ইট। কিন্তু এটা দ্যাটস ইট না, আরো কিছু আছে আমার বইয়ে। আমার বইটাতে কি আছে, আমরা অনেক সময় এই অবজেক্টিভ গুলা ধরতে পারি না, কি প্রশ্ন করছে, কেন এই উত্তরটা হলো, বা একটা প্রশ্ন করে কয়েকটা অঙ্ক দিয়ে বা ছোট্ট একটা অঙ্ক দিয়ে বলেছে নিচের কোনটা উত্তর হবে, তখন এই অঙ্কগুলোর উত্তরটা কিন্তু আমরা ধরতে পারি না, আমাদের কাছে একটু কঠিন হয়ে যায় তখন। তো আমি করেছি কি, এই অবজেক্ট অংশে 12টা অধ্যায়ের অবজেক্টিভ আলাদা আলাদা আলোচনা করেছি এবং যেই অবজেক্টিভগুলো একটু কঠিন, একটু বিদঘিটে, তারপরে যেইগুলো একটু অঙ্কের মানে যেগুলো অঙ্ক করে করতে হয়, এই অবজেক্টিভগুলোর নিচে ওই অবজেক্টিভটা কিভাবে সমাধান করা হয়েছে তার ব্যাখ্যা দিয়েছে। তো তোমরা যখন ব্যাখ্যাটা পড়বা তখন তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে, যেটা অঙ্ক সেটার অঙ্কটা করে দিয়েছি। তো তোমরা অবজেক্টিভে আর কখনো সমস্যায় পড়বা না। আর যখন একটা অবজেক্টিভ শিখবা তখন
যখন এটা বুঝে শিখবা, একটা অবজেক্টিভ যখন তুমি বুঝে শিখবা, তখন সাথে সাথে তোমার আরো অনেকগুলো অবজেক্টিভ শেখা হয়ে যাবে। তো আমি এই অবজেক্টিভ পার্টটাতে এমনভাবে অবজেক্টিভগুলোকে সাজিয়েছি যে বোর্ড পরীক্ষায় যে অবজেক্টিভগুলো আসে কমন এগুলা, এবং বিভিন্ন স্কুলের পরীক্ষায় যে অবজেক্টিভগুলা কমন আইসা থাকে ওইগুলা থেকে আমি গুছায় বেছে বেছে অবজেক্টিভগুলো এখানে সংযুক্ত করেছি। তো আমি আশা করি যে এই অবজেক্টিভগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। আর যদি হুবহু না আসে, তারপরেও এই অবজেক্টিভগুলো যদি তুমি পড়ো, তাহলে পরীক্ষায় অবজেক্টিভ যেভাবেই ঘুরিয়ে দেয় তুমি কিন্তু উত্তর করতে পারবে। তো অবজেক্টিভের পরে রয়েছে গল্প প্রশ্ন উত্তর পর্ব। গল্প প্রশ্ন উত্তর পর্বটার আমার কোনো ভিডিও টিউটোরিয়াল নাই, তারপরেও এখনই বলে দিচ্ছি যে এই গল্প প্রশ্ন উত্তর পর্বটা কিন্তু খুবই ইউনিক একটা পর্ব। হিসাব বিজ্ঞানে এ পর্যন্ত কোনো ভালো ব্লগ সৃষ্টি হয়নি, এবং আমার ব্লগের উপরে বা আমার অ্যাকাউন্টিং টিউটোরিয়াল পেজের উপরে আর কারো কোনো পেজ নেই। এবং আমার এই পেজটা শুরু করেছি আমি 2012 সাল থেকে, আজকে 16 সাল শেষ হয়ে 17 সাল চলে আসছে। তো এতদিন ধরে আমার এই অ্যাকাউন্টিং টিউটর পেজে বিভিন্ন স্কুল, কলেজ এবং ভার্সিটির স্টুডেন্টরা নানা রকম প্রশ্ন করেছে অ্যাকাউন্টিং নিয়ে। তো আমি তাদেরকে সে উত্তরগুলো দিয়েছি যতটুকু সম্ভব, আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল, যতটুকু অ্যাকুরেট করে দেওয়ার দরকার ছিল আমি চেষ্টা করেছি দেওয়ার। আর তারপরে আমি এই ফার্স্ট স্টেজ অফ অ্যাকাউন্টিং এর যে 4টা এডিশন ছিল পূর্বের, এই 4টা এডিশনের মধ্যে থার্ড এডিশন এবং ফোর্থ এডিশন, এই 2টা এডিশনের মধ্যে আমি এই প্রশ্ন উত্তরগুলো যোগ করেছি। তো এবারেও আমি আমার এই বইটাতে প্রশ্ন এবং উত্তরগুলো যোগ করে দিয়েছি, যেগুলো নবম দশম শ্রেণী এবং বিগিনার স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ। ওই প্রশ্ন উত্তরগুলাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। তবে থার্ড এডিশন আর ফোর্থ এডিশনে আমি প্রশ্নের সাথে কে প্রশ্ন করেছে তার নাম, তার ভার্সিটির নাম, তার ইয়ার, এগুলো উল্লেখ করে দিতাম। তো এবারের এডিশনটাতে আমি সেটা করি নাই, আমি এখানে শুধু প্রশ্নটা রেখেছি আর উত্তরটা। কারণ নামটা দেখে নাই, কি প্রশ্ন করছে সেটা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি প্রশ্ন করেছে আর উত্তরটা কি ছিল এটা জানাটা সবচেয়ে জরুরি। আর অনেকের একটা ব্যক্তিগত ইয়ে থাকতে পারে, প্রাইভেসি থাকতে পারে, তো নামটা প্রকাশ করলে বা প্রকাশ হয়ে গেলে ব্যাপারটা কেমন দেখা যায়, এই কারণে আমি ইচ্ছে করে, কেউ আমাকে বলেনি, আমি ইচ্ছে করে এটা বাদ দিয়ে দিয়েছি এবার আমার এই এডিশনটা থেকে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, এটাকে ছোট করে দেখার কিছু নেই। যেমন আমার এই প্রশ্ন উত্তর পর্বে যারা প্রশ্ন করেছে তাদের মধ্যে যেমন স্টুডেন্ট রয়েছে, তেমনি আমার চাইতেও সিনিয়র ভাইয়েরাও আমাকে যে প্রশ্নগুলো করেছে সেগুলোর উত্তর এখানে রয়েছে। আবার শুধু যে স্টুডেন্টরা আমার পেজে প্রশ্ন করে এরকম না, অনেক স্কুলের এবং কলেজের টিচাররাও প্রশ্ন করে থাকে। তো আমি সেটাকে গর্ব অহংকার করছি না, জাস্ট এখানের প্রশ্নগুলো কখনো কখনো একটু হাই লেভেলের হয়ে যাবে, কখনো কখনো একটু ল লেভেলের হবে। তো তুমি যে এগুলা সবগুলা খুব সিরিয়াসলি পড়বে তা কিন্তু করো না, তোমার যেগুলো বুঝে আসে এগুলো পড়বা, যেগুলো বুঝে আসে না সেগুলো পড়বা না। তবে যেটা বুঝো না সেটা রেখে দিবা, আর বুঝার যখন কৌতূহল থাকবে তখন আবার কয়েকদিন পরে নতুন করে এটা পড়বা। তো একটা সময় দেখবা যে এটা তোমার মাথায় ক্যাচ করে গেছে, তারপরে যদি ক্যাচ না করে তারপরে আমাকে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, গল্প প্রশ্ন উত্তর পর্বের পরে আমাদের সমাপ্তি ছিল। তো এই হচ্ছে আমাদের সূচি। তো আমরা আমাদের পড়াটা সূচি অনুযায়ী আগাবো। আর এখানে এরকম হয় যে বইয়ের অধ্যায়গুলো যে ধরো বেসিক আলোচনা না থাকার কারণে কখনো রেওয়ামিল দিয়ে টিচাররা শুরু করে, কখনো এইভাবে ইচ্ছে মতো শুরু করে। তো আমি কিন্তু আমার বইটাকে যেভাবে সাজিয়েছি, একটা পাতার পরে একটা পাতা, ঠিক এভাবেই আমরা পড়ে যাব। কেউ যদি আমার এই বইয়ের ধরো এখান থেকে রেওয়ামিল অধ্যায় থেকে পড়া শুরু করে তাহলে কিন্তু ভুল হবে। আমার বইটাই আমি সাজিয়ে দিয়েছি, কিভাবে পড়তে হবে একটা পাতা বাই পাতা দেওয়া আছে। তোমাকে আর নতুন করে যে অমুক জায়গা থেকে নিজে থেকে শুরু করার কোনো অপশন কিন্তু নাই। আমি যেভাবে সাজিয়ে দিয়েছি, যেটার পর যেটা দিয়েছি, তোমাকে ঠিক সেটার পর সেটাই শিখতে হবে, সেটাই পড়তে হবে। ওকে ফ্রেন্ডস, অনেকক্ষণ কথা বললাম, আমি পুরো হাঁপাই গেছি। ভালো থেকো, আমার জন্য দোয়া রাখো, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। এবারে আমরা ফার্স্ট স্টেজ অফ অ্যাকাউন্টিং আলটিমেট এডিশনের মধ্যে যে অধ্যায়গুলো যোগ করা হয়েছে 10টা অধ্যায়, এই 10টা অধ্যায়ের একটা সামারি করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে
হিসাব বিজ্ঞান পরিচিতি। তো এই হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়টাতে কি কি আছে? এই অধ্যায়টা মূলত একটা তাত্ত্বিক অধ্যায়, মানে থিওরি। এখানে আমরা জানবো হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের উপকারিতা কি, হিসাব বিজ্ঞান কোন কোন ক্ষেত্রে জবাবদিহিতা সৃষ্টি করে ইত্যাদি কিছু থিওরি প্রশ্ন উত্তর আমরা এখানে জানবো। এগুলো জাস্ট কথা। এখানে এই অধ্যায়টাতে কোনো অঙ্ক নাই। সো এই অধ্যায়টা একদমই সহজ একটা অধ্যায়, যেহেতু কোনো অঙ্ক নাই। আর এখানে এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, শুধু অবজেক্টিভ আসে। তো অবজেক্টিভ প্রায় 4-5টা অবজেক্টিভ এই অধ্যায় থেকে থাকে। আমি যে থিওরিগুলা এই অধ্যায়ে যোগ করে দিয়েছি, যে থিওরিগুলো আলোচনা করেছি, এগুলো যদি তোমরা রিডিং করে নাও তাহলে এই অধ্যায় থেকে তোমরা অবজেক্টিভগুলো কমন পাবে। এই ছিল এই অধ্যায়ের কথা। তারপরের অধ্যায়টা হচ্ছে লেনদেন, শুধু লেনদেন। দ্বিতীয় অধ্যায় লেনদেন। আমি 3 নম্বর অধ্যায় 4 নম্বর অধ্যায় একসাথে লিখে ফেলছি। 5 নম্বর অধ্যায় সহ একটা কারণ আছে তোমাদেরকে বলবো। এটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তারপরের অধ্যায়টার নাম হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তারপরের অধ্যায়টার নাম হচ্ছে হিসাব। তো একই সাথে 4টা অধ্যায় লেখার কারণ হচ্ছে এই 4টা অধ্যায় একটা আরেকটার সাথে রিলেটেড। মানে এই অধ্যায়গুলো থেকে পরীক্ষায় একই সাথে প্রশ্ন আসে। দেখা গেল যে তোমার একটা প্রশ্ন করলো, একটা প্রশ্নের মধ্যে এই অধ্যায় থেকে কিছু জিজ্ঞাসা করছে, এই অধ্যায় থেকে কিছু জিজ্ঞাসা করছে। সো আমরা এই অধ্যায়গুলো একই সাথে শিখবো। আর এই একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের সাথে সম্পর্কিত হয়। এটা জানলে এটা সম্পর্কে কিছু জানা হয়ে যায়, এই দুইটা জানলে এটা সম্পর্কে কিছু জানা হয়ে যায়, 3টা জানলে এটা সম্পর্কে ওভারঅল একটা ধারণা পাওয়া যায়। তো একটা আরেকটার পরিপূরক। অধ্যায়গুলো যেহেতু একটা আরেকটার সাথে লিঙ্ক আপ করা, তো সেই কারণে এই অধ্যায়গুলো শেখাটা খুব সহজ। তো এই অধ্যায় থেকে 20 থেকে 30-40 নাম্বার পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো সো ইম্পর্টেন্ট এই অধ্যায়টা। আর শিক্ষা যেহেতু সহজ, এখানে খুব গুরুত্ব দিতে হবে। এগুলো যেহেতু প্রথম দিকের অধ্যায়, এগুলাই তোমার হিসাব বিজ্ঞানের অঙ্ক করার যে এবিলিটিটা তোমার মধ্যে বিল্ড আপ করবে এই অধ্যায়গুলো। তো এখানে লেনদেনে কি আছে? লেনদেনে আমরা তত্ত্ব কিছু থিওরি তো জানবই। এর মধ্যে লেনদেনের মধ্যে জানবো লেনদেন কি, হিসাব বিজ্ঞানের কোন ঘটনাগুলোকে লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়। তারপর কিছু ঘটনা থেকে আমরা কোনটা লেনদেন আর কোনটা লেনদেন না এরকম চিহ্নিত করব। তারপরে 3 নম্বর অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। 3 নম্বর অধ্যায়টা মূলত হিসাব বিজ্ঞানের যে আজকের আধুনিক হিসাব বিজ্ঞান, এটা কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতির উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে। এই দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা একটা হিসাবের দুইটা তরফা দুটা দিক থেকে আলোচনা করব। একটা লেনদেনের 2 দিক থেকে প্রভাবিত হয়। তো এই কারণে এই এখানে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়েছে। এই দুতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে একটা লেনদেনকে 2টা ভাগে ভাগ করতে হয়, 2টা হিসাব খাতে আলাদা করে প্রভাবিত করার মাধ্যমে কিভাবে হিসাবগুলো তৈরি করতে হয়, এটা আমরা এখান থেকে শিখে নেব। তারপরে হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনটা হচ্ছে কতগুলো হিসাব আছে, কতগুলো লেনদেন আছে। এই লেনদেনগুলো থেকে কিছু লেনদেন হচ্ছে মূলধন জাতীয়, কিছু লেনদেন মুনাফা জাতীয়। তো এইগুলো আমরা জাস্ট ক্যাটাগরি ওয়াইজ ভাগ করব। এই ভাগ করতে পারা, চিনতে পারা কোনটা মূলধন কোনটা মুনাফা জাতীয় বৈশিষ্ট্য অনুযায়ী এগুলোকে জাস্ট চিনতে পারাটাই হচ্ছে এই অধ্যায়ের কাজ। তারপরের অধ্যায় হচ্ছে হিসাব। এই হিসাবে আমরা জানবো কত রকমের হিসাব হয় আর কিছু সূত্র আছে। এই সূত্রগুলো আমরা এখানে এই হিসাবের মধ্যে জানবো। তো এই হচ্ছে আমাদের 5টা অধ্যায়। 5টা অধ্যায়ের পরে রয়েছে জাবেদা।
6 নম্বর অধ্যায়, ষষ্ঠ অধ্যায় জাবেদা। তো 6 নম্বর অধ্যায়টা হচ্ছে জাবেদা। জাবেদা অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে জাবেদা হচ্ছে এই হিসাব বিজ্ঞান যারা খুব ভালো জানে তারা জাবেদা খুব ভালো জানে, আর যারা জাবেদা খুব ভালো জানে তারা হিসাব বিজ্ঞানটা খুব ভালো জানে। তো জাবেদা হচ্ছে একটা হিসাবের প্রাথমিক বই। এখানে জাস্ট একটা প্রতিষ্ঠানে দৈনন্দিন যে লেনদেনগুলো হয় এই লেনদেনগুলো জাস্ট হিসাবের খাতায় তুলে রাখা, এটাই হচ্ছে জাবেদার কাজ। তো এখান থেকে কিন্তু 10 নাম্বারের উপরে প্রশ্ন আসে, পরীক্ষায় প্রশ্ন করে থাকে। ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আমি তোমাদেরকে এটা পরবর্তী যখন জাবেদা করাবো তখন এটা সম্পর্কে বিস্তারিত ডিটেল যা লাগে সব পড়াবো। তো তারপরের অধ্যায়টা রয়েছে খতিয়ান। 6 নম্বর অধ্যায়ের পরে 7 নম্বর অধ্যায়টা হচ্ছে খতিয়ান। আমি তোমাদেরকে বলেছিলাম যে জাবেদা মানে হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের যে দৈনন্দিন অসংখ্য লেনদেন হয় না, এই লেনদেনগুলোকে জাস্ট লিপিবদ্ধ করা, হিসাবের খাতায় তুলে রাখা হচ্ছে জাবেদার কাজ। তো আমরা যখন হিসাবের খাতায় তুলে রাখলাম, তুলে রাখার পরে ক্যাটাগরি অনুযায়ী এই হিসাবগুলোকে ভাগ করে বিভিন্ন যোগ বিয়োগ ক্যালকুলেশন করার পরে মানে আমরা খতিয়ান করব। খতিয়ান মানে হচ্ছে ওই জাবেদায় যে লেনদেনগুলোকে হিসাবভুক্ত করছে এগুলাকে বিভিন্ন শিরোনাম দিয়ে বিভিন্ন শ্রেণী বিভাগ করে জাস্ট একটা ক্যালকুলেশন করা যে কোনটার নিট ফলাফল কত। তো এটাই হচ্ছে খতিয়ানের কাজ। খতিয়ানে কয়েকটা ঘর করা শিখবো, ঘর করা করতে পারলেই বাকিটা একদম ইজি। জাস্ট একটা ছক আঁকা, এটাই একটু ঝামেলা, অনেকে একটু ঘরটা আঁকতেই সমস্যা হয়ে যায়, আর এটা একদমই সহজ। খতিয়ানের পরে রয়েছে নগদান বই। তো নগদান বইটা হচ্ছে আসলে এক ধরনের খতিয়ান, মানে জাবেদা থেকে আমরা যেভাবে খতিয়ান করি তেমনি আমরা নগদান বই করব। মূলত নগদান বইটা এক ধরনের খতিয়ান, খতিয়ান যেভাবে করে নগদান বই ঠিক সেভাবেই করতে হয়। তো এটা একদম ইজি। এই অধ্যায় থেকেও 10 নম্বরের উপরে প্রশ্ন আসে, খুব ছোট সহজ একটা অধ্যায়। আর এখানে আরো দুইটা জিনিস আমরা আলোচনা করব, নগদান বই ছাড়াও নগদান বইয়ের বাইরে আরো দুইটা বই আছে, নগদ প্রাপ্তি জাবেদা আর নগদ প্রদান জাবেদা। এই দুইটা জিনিস আমরা এই নগদান বইয়ের সাথে আলোচনা করব। তারপরে রয়েছে রেওয়া মিল। তারপরের অধ্যায়টা হচ্ছে রেওয়া মিল, এটা হচ্ছে 9 নম্বর অধ্যায় রেওয়া মিল। তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে লেনদেনগুলোকে জাবেদায় লিপিবদ্ধ করা হয়, তারপরে শ্রেণীবিভাগ করার কাজটা করে খতিয়ানে, শ্রেণীবিভাগ করার পরে যে যোগ বিয়োগ করার পরে ক্যালকুলেশন করে যে ফলাফলগুলো আসে এই ফলাফলগুলো রেওয়া মিলে লেখা হয়। রেওয়া মিলের দুইটা ঘর থাকে, একটা ডেবিটের ঘর, ক্রেডিটের ঘর। আমরা জাস্ট যেটা ডেবিটে বসার কথা সেটা ডেবিটে বসাবো, যেটা ক্রেডিটে বসার কথা ক্রেডিটে বসাবো। বসানোর পরে এগুলো যোগ করবো, করলে আমাদের রেওয়া মিলটা কমপ্লিট হয়ে গেল। একদম সহজ একটা অধ্যায়। আমরা বিস্তারিত অঙ্ক করার সময় দেখবো। এই অধ্যায় থেকেও 10 নম্বরের উপরে প্রশ্ন আসে। তো তারপরে হচ্ছে সবার শেষ অধ্যায়, এটা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীতে আমরা মূলত যে কাজটা করি সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান সারা বছরে যে লেনদেনগুলো করলো বা একটা আর্থিক বছরে যে লেনদেনগুলো করলো এই লেনদেনগুলার সমন্বয়ে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, টোটাল কত টাকা আয় হলো, তারপরে বা টোটাল কত টাকা ক্ষতি হলো পুরো বছরে, মানে নিট কত টাকা লাভ হলো, নিট কত টাকা ক্ষতি হলো, এটা আমরা বের করব। বের করার পরে আমাদের কাজটা হচ্ছে যে প্রতিষ্ঠানে কত টাকা দায় আছে, কত টাকা সম্পদ আছে, কত টাকা ঋণ আছে, কত টাকা মালিকানা সত্ত্ব আছে, এই জাস্ট এগুলাতে মানে ভাগ করা, যোগ করার কাজ হচ্ছে আর্থিক বিবরণের কাজ। 3-4 স্টেপে করতে হয়, খুবই সহজ একটা অধ্যায়। অনেকে বলে কঠিন, আসলে কিন্তু কঠিন না। তো এই হচ্ছে আমাদের 10 নম্বর অধ্যায় আর্থিক বিবরণী চলে গেল। আর্থিক বিবরণীর পরে আমি আর কোনো অধ্যায় আলোচনা করিনি, এটা তোমাদেরকে বলেছি। এরপরে আমরা শুরু করব হিসাব বিজ্ঞানের বেসিকের কাজ, বেসিক ফাউন্ডেশন তৈরির কাজ। তোমাদেরকে বেসিক সম্পর্কে বলে দেই। যেহেতু আমরা সূচিতে দেখেছি এই বইয়ের একটা অংশ হচ্ছে বেসিক। বেসিক জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যখন বেসিক ক্লাস শুরু করব তখন এই বেসিক সম্পর্কে আগে একটা সামারি করে তারপরে ক্লাস শুরু করব। সো বন্ধুরা ভালো থাকো, পরবর্তী ক্লাস পর্যন্ত দেখা হবে তখন। আল্লাহ হাফেজ।